আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার করতে প্রধান উপদেষ্টার তাগিদ। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না মন্তব্য। 111-এর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে বললেন তারেক রহমান। দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরুর অভিযোগ। প্রবাসীদের ভোটের বিষয়ে সহযোগিতা করতে ওআইসিভুক্ত দেশগুলোকে নির্বাচন কমিশনের অনুরোধ। পর্যবেক্ষক পাঠাতে বিভিন্ন দেশের আগ্রহ প্রকাশ। সালমান এফ রহমানের বিরুদ্ধে করোনা টিকা ক্রয়ের নামে রাষ্ট্রের 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। দুদকের অনুসন্ধান শুরু। পরিবেশ ও স্থাপত্য নিয়ে গবেষণাধর্মী বই নেক্সট 50 কালেকটিভ ফিউচার্স এর মোড়ক উন্মোচন। গুরুত্বপূর্ণ দলিল বলেছেন সংশ্লিষ্টরা। এবং দেশের ফুটবলকে এশিয়ান পর্যায়ে ভালো একটি অবস্থানে নিতে চান হামজা চৌধুরী। মঙ্গলবার যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্যাম্পে। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, তারাই সম্মুখ সারির মানুষ। সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আইন না থাকলে কিছুই থাকবে না। তিনি আরো বলেন, নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার করতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রাজশাহীর পুলিশ সুপার বৈঠকে বক্তৃতা করেন। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশের সহায়তা নিয়ে সরকারকে কাজ করতে হয়। পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। এটাই হলো পুলিশ। পুলিশের হাতে এটাকে এক্সিকিউট করা, এটাকে এই পরিবেশ সৃষ্টি করা, আইনের পরিবেশ সৃষ্টি করা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না, তারাই সম্মুখ সারির মানুষ। সংস্কার ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা। কাজে কি কি সংস্কার, আমরা সংস্কারের উপর দিচ্ছি, তোমরাও সংস্কারের কথা বলছো, যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। নতুন যে যাত্রা শুরু হয়েছে তা হারিয়ে যেতে দেয়া যাবে না বলেও উল্লেখ করেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এটা একটা মস্ত বড় সুযোগ, এই সুযোগটার উপরে আমি আন্ডারলাইন করছি, এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি। এটা শুধু মুখে বললে তো হবে না, সেটা ওই যে আজকের যে আলোচনা হচ্ছে সেটার মাধ্যমে ওটা করতে হবে, যে সুযোগগুলো সৃষ্টির জন্য তারও একটা পরিবেশ লাগে, সেই পরিবেশটা সৃষ্টি করা। কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, নারীদের রক্ষা করতে হবে, এটা বড় দায়িত্ব। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ ক্যাবিনেট সভায় উপদেষ্টাদের মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশীজন থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমার্জন করে নীতিগতভাবে অনুমোদিত খসড়া অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদের পরবর্তী বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শিশু ধর্ষণের মামলা বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে, এটা সবাই নীতিগতভাবে সম্মত হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম, সম্মতি ব্যতি রেখে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ডিএনএর রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে
মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এতদিন সরকার মাজার ভাঙার বিরুদ্ধে রিঅ্যাক্টিভ অবস্থানে ছিল, গ্রেফতার হয়েছে, দোষী ব্যক্তিদেরকে আইনের মুখোমুখি করা হচ্ছে, কিন্তু এখন সরকার সকলের উদ্দেশ্যে সতর্ক করে দিয়ে বলতে চায় যে এই মাজার ভাঙার ব্যাপার সরকার আর কোনোভাবেই গ্রহণ করবে না এবং সকলকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে, নতুবা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল তা আবারও শুরু হয়েছে। রাজধানীতে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, 111-এর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে। বলেছেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি 2.5 বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিল। রাহুল রায়ের রিপোর্ট। রোববার গণতান্ত্রিক আন্দোলনে গুম ও শহীদ হওয়াদের পরিবারদের নিয়ে ইফতার মাহফিলের পরদিন রাজধানীর একটি হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। যথারীতি লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন আন্দোলনে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। যে ষড়যন্ত্র ছিল দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, দেশের বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 111-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। বিএনপি সবসময় দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে, সেগুলো তরুণদেরকে বোঝানোর আহ্বান জানান তারেক রহমান। জনগণের ভাগ্যের উন্নতি হয়, দেশের ভাগ্যের পরিবর্তন হয়, দেশকে এগিয়ে যাওয়া বলে, এরকম প্রত্যেকটি কাজ সবচাইতে বেশি বিএনপি করেছে। আগামী দিনে কি কিভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে তার একটি সঠিক দিক নির্দেশনা বা একটি সঠিক ডাইরেকশন একমাত্র বিএনপি দিয়েছে। আর কি কোনো রাজনৈতিক দল দিয়েছে? আর তো কোনো রাজনৈতিক দল দেয়নি। তারা বক্তৃতা, বিবৃতি, বিভিন্ন কথা বার্তার মধ্যে তারা আছে। এই যে 45% বলুন আর 12 কোটি ভোটারই বলুন, আমাদেরকে যুক্তি তর্ক দিয়ে তাদের সামনে উপস্থাপন করতে হবে। জনগণ যেই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে, সেই নির্বাচনের পক্ষেই বিএনপি। তারেক রহমান বলেছেন, এই সময়ে বিএনপির সঠিক ভূমিকা তুলে ধরতে অনলাইন অ্যাক্টিভিস্টদের আরো বেশি প্রয়োজন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রবাসীদের ভোটের বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, বড় আকারে প্রবাসীদের ভোট চাইলে প্রক্সি পদ্ধতিতে ভোট করতে হবে। ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করে তার দেশ। নাজিব বেগের রিপোর্ট। উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় সকালে নির্বাচন ভবনে ওআইসিভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে আলোচনায় বসে নির্বাচন কমিশন। 1 ঘন্টার আলোচনা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতার কথা জানান ঢাকায় মালয়েশিয়ান হাই কমিশনার। মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি নাগরিক বসবাস করেন। প্রবাসীদের ভোটের বিষয়ে আমরা অভিজ্ঞতা শেয়ার করেছি। এই সরকারের সংস্কার কার্যক্রমকে আমরা সমর্থন করি। ওআইসিভুক্ত দেশগুলো আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আগ্রহের কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একাধিক প্রস্তাবের বিষয়ে নিজেদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি আকারে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে নির্বাচন কমিশন থেকে এই চিঠি ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসের মধ্যে স্থানীয় ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব না। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে নিয়োগের ক্ষেত্রে আলাদা স্বাধীন কাউন্সিলের দরকার নেই। নির্বাচন কমিশনারদের শাস্তির বিধান সম্পর্কিত যে সুপারিশ করা হয়েছে সেটা কাম্য নয় বলে জানান তিনি। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অনেক প্রস্তাব বাস্তবায়ন হলে ইসির স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। ওনাকে অ্যাড্রেস করে দেওয়া হয়েছে। 5 বছর পরে আমার বললেন, আমি ওই ইলেকশনে আপনি শর্ত ভঙ্গ করেছেন, তাহলে আমাকে আগামী 5 বছর পরে আমাকে কোর্টের বারান্দায় দৌড়াতে হবে, 20 বছরের একটা জেল জরিমানার জেলের ঘানি টানার জন্য। ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ রেশনাল? এটা যৌক্তিক কিনা? করোনা ভাইরাসের টিকা কেনার নামে রাষ্ট্রের 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, ভারত থেকে আমদানি করা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কোভিড-19 টিকা বিতরণের খরচ দেখানো হয়েছে 40,000 কোটি টাকা, যেখানে প্রকৃত খরচ হয়েছে 18,000 কোটি টাকা। রোকসানা আমিনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের হেভিওয়েট উপদেষ্টাদের অন্যতম ছিলেন কারাগারে আটক শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তার বিরুদ্ধে এবার করোনাকালীন সময়ে কোভিড-19 টিকা কেনার নামে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগের অনুসন্ধান সিদ্ধান্তের বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির মহাপরিচালক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ রয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকা কেনার ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি লঙ্ঘিত হয়েছে। প্রতি ডোজ টিকা থেকে 77 টাকা লাভ করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। একই সঙ্গে বাংলাদেশের নিজস্ব করোনা টিকা বঙ্গভ্যাক্সের অনুমোদন বারবার বাধাগ্রস্ত হয়। বিষয়টা তো অনুসন্ধানাধীন, আমি এখনই অগ্রিম মন্তব্য করতে পারি না। দুদকের এই অনুসন্ধানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বিএমআরসির সাবেক চেয়ারম্যান মোদাসের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমেদ কাউকাসের নামও এসেছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ ও স্থাপত্য নিয়ে গবেষণাধর্মী বই নেক্সট 50 কালেকটিভ ফিউচার্স বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ দলিল বলেছেন স্থাপত্য খাতের পেশাজীবী ও গবেষকরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শাহ সিমেন্টের সহযোগিতায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন দেশের স্বনামধন্য স্থপতি, নগর পরিকল্পনাবিদ ও গবেষকরা। বইটি নীতি নির্ধারণ ও বাস্তবায়নে প্রভাব ফেলবে বলে আশা করছেন আলোচকরা। লায়লা নসিনের রিপোর্ট। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থানরত 81 জন শিক্ষক ও গবেষকের হাতে দেশের ভবিষ্যৎ গঠনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এদেশের নির্মিত পরিবেশ বা বিল্ট এনভায়রনমেন্ট নিয়ে সম্ভাবনাময় গবেষণাধর্মী বই নেক্সট 50 কালেকটিভ ফিউচার্স এর মোড়ক উন্মোচন। 9টি মূল বিষয়ের অধীনে 49টি অধ্যায়ে রচিত বইটিতে আগামী 50 বছরের নগরায়ন, অবকাঠামো, জলবায়ু সহনশীলতা, আবাসন, শাসন ব্যবস্থা ও প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে বিশদ আলোচনা রয়েছে বলে জানান আলোচকরা। It looks into the future of civilization, inclusivity, culture, all blended together. That is what I felt is the beauty of this particular book. From their information, from their research, এগুলোর থেকে যুক্তিসম্মতভাবে বলেছেন। হ্যাঁ, তো এটার মধ্যে যেটা আছে যে একটা ভালো ভবিষ্যৎ দেখার একটা দৃষ্টিভঙ্গি এখানে আছে। সব নতুন লেখক লেখিকা, নতুন রিসার্চার খুব সুন্দর কাজ করেছেন এবং আমাদেরকে আরও ভাবিয়েছেন, তারাও ভাবছেন। তো আমি মনে করি সবাই মিলে আমরা সুন্দর
শহর করতে পারবো, সুন্দর গ্রামও করতে পারবো। অনেকগুলো জিনিস তারা আইডেন্টিফাই করেছেন যেগুলো হয়তো আমরা আগে খেয়াল করিনি, কিন্তু অথচ যেগুলো কিনা খুবই জরুরি আমাদের জন্য। আমরা আশা করছি যে এই বইটা যারা কিনা পরিবেশ নিয়ে কাজ করেন, যে কোনো প্রফেশনের হতে পারে, স্থপতি হতে পারেন, ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট হতে পারেন, ডেভেলপ এজেন্সিতে যারা আছেন, তারা এই বইটা কাজে লাগাবেন। নীতি নির্ধারক, পেশাজীবী ও সাধারণ পাঠকদের জন্য সহজ ভাষায় লেখা বইটি গবেষণা ও পেশাগত বিভিন্ন ক্ষেত্রে সেতুবন্ধন তৈরি করবে বলে জানান লেখক ও সম্পাদকরা। 2020 সালের দিকে ওপেন স্টুডিও এবং কনটেক্সট বিডির সাথে পার্টনারশিপে এই বইটার কাজ শুরু করি, যেটা আজকে পাবলিকেশনের মধ্যে দিয়ে সম্পন্ন হলো। এখানে বাংলাদেশি আর্কিটেক্ট যারা বিদেশে অনেক প্রতিষ্ঠিত এবং একাডেমিতে আছেন, তাদের সব ডিস্টিল লার্নিং বাংলাদেশের জন্য একত্র করে এই বইটার মাধ্যমে উপস্থাপন করা হলো। তো আমরা চাই এই প্ল্যাটফর্মটাকে আরও এগিয়ে নিতে। এটা তো সামনের প্রজন্মের জন্য একটা অ্যাসেট হিসেবে থাকবে, তো সেই ভাবনা থেকেই আসলে আমাদের এই কাজের সাথে যুক্ত হওয়া। বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ইউপিএল। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির এবং মহাসচিব হয়েছেন ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ হালিমুজ্জামান। আগামী 2 বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। গত 15 মার্চ বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির 54তম বার্ষিক সাধারণ সভায় সমিতির 2025-26 ও 26-27 মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে 20 সদস্যের কমিটি গঠন করা হয়। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন, সিনিয়র সহসভাপতি এবং রেনেটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এস কায়সার কবির সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এবার রয়েছে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী আরিফ চৌধুরী। যাচ্ছি তার কাছে। আরিফ। বুশরা, ধন্যবাদ আপনাকে। দর্শক, স্বাগত জানাই আজকের আই স্পোর্টসে। আর আজকের আয়োজনের শুরুতেই টক অফ দ্য কান্ট্রি, হামজা চৌধুরী প্রসঙ্গ। দেশের ফুটবলে যেন নতুন করে ঢেউ লেগেছে। জাতীয় দলে খেলতে আসা ইংলিশ প্রিমিয়ার লিগের হামজা চৌধুরীকে এক নজর দেখতে তার হবিগঞ্জের বাড়িতে রীতিমতো জনসমুদ্র তৈরি হয়েছে। তারকায় ফুটবলার ইফতার করেছেন ভক্ত অনুরাগীদের সাথে, শুনেছেন ভক্তদের কথা, তুলেছেন ছবি। পরে নিজ বাড়িতে বাবাকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে হামজা জানিয়েছেন 25শে মার্চে ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচের জন্য মুখিয়ে আছেন তিনি। হামজা আরও জানান বাংলাদেশ জাতীয় দলে তার 8 নম্বর জার্সি পাওয়ার ইচ্ছার কথা। বলেছেন বাংলাদেশকে এশিয়ান পর্যায়ে একটি ভালো অবস্থানে নেয়ার স্বপ্ন নিয়ে লাল সবুজের জার্সি পরতে যাচ্ছেন। বাকি কাজটা সবাইকে নিয়ে মাঠে বাস্তবায়ন করতে চান তিনি। ভারত ম্যাচের আগে মঙ্গলবার ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর। বেশি করে মারছি জামাল বুয়ানের সঙ্গে না কিছু হতাহত হইছে না। ইনশাআল্লাহ কোন সময় যাবো বাবা? খালকু সব teammates করব। I'm sure that the quality is very high. Like I said, the coach has showed me lots of clips from training and previous matches, so I've been very impressed. So I'm looking forward to hopefully meeting their standards as well. সবার ভালোবাসি, আমার ফ্যামিলি অত রেসপেক্ট শো করছে। ইনশাআল্লাহ আমি রিপে করতে পারবো। I think one step at a time, but inshallah for the Asian Games this in 2025 is our biggest goal. So from there we can see where we can. এর আগে দুপুর 12:15টায় পরিবারের সদস্যদের নিয়ে ম্যানচেস্টার থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান হামজা চৌধুরী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের পক্ষ থেকে সেখানেও ফুলেল সংবর্ধনায় সিক্ত হন হামজা। তিনি জানান ভারতকে হারানোর জন্য মাঠে নামবেন শিলংয়ের ম্যাচে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আদিল আহমেদ শানের রিপোর্ট। ঘড়ির কাঁটায় সকাল 11:30। লন্ডন থেকে নিজ ভূমি সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছায় প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও তার পরিবারকে বহনকারী লন্ডন থেকে আসা বিমানটি। সেখানে বাফুফে কর্তারা স্বাগত জানায় তাকে। ওদিকে বাইরে অপেক্ষায় হাজারো ভক্ত। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে নিজ গ্রাম হবিগঞ্জের স্নানঘাটে একদিন সময় কাটাবেন তিনি। স্থানীয় প্রশাসন থেকে হামজা ও তার পরিবারকে দেয়া হচ্ছে পূর্ণাঙ্গ নিরাপত্তা।
ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের জন্য মুখিয়ে হামজা। আমরা বাংলাদেশের সঙ্গে আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। গত জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদনের পর আগস্টেই বাংলাদেশি নাগরিকত্ব বুঝে পেলে ফিফা থেকেও ছাড়পত্র পান এই কীর্তি সন্তান। ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা বর্তমানে দ্বিতীয় সারির দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন। এর আগে লেস্টার সিটির হয়ে 2020-21 মৌসুমে এফএ কাপ জিতেছেন তিনি। একই বছরে এফএ কাপ কমিউনিটি শিল্ডেও চ্যাম্পিয়ন হয় তার দল। বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হামজার পরিবার। প্রথম আসছি যে আমাদের এই বাহুফের ভাইদের সঙ্গে এবং আমরা সবাই মিলে সঙ্গে রিসিভ করবো, এটা আমার জীবনের প্রথম। এটা খুবই আনন্দের এবং ভোলার মতো না এবং অত্যন্ত গর্বের। আমরা অত্যন্ত পজিটিভভাবে দেখতেছি, ওনারা ভালোবাসতেছেন এবং ওনারা ভালোবাসার কারণেই তো আমাদের দেশে আসতেছে। বাংলাদেশের মানুষকে সে ভালোবাসে, আর মানুষ তাকে ভালোবাসে বলেই সে ইচ্ছা করছে বাংলাদেশের জন্য কিছু একটা করবে। মঙ্গলবার ঢাকায় আসবেন হামজা। বাফুফে ভবন থেকে সরাসরি জামাল তপুদের সঙ্গে ক্যাম্পে যোগ দিবেন তিনি। একদিনের অনুশীলন শেষে ভারতের মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ফুটবল দল। 25শে মার্চ শিলংয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। আদিল আহমেদ শান, চ্যানেল আই। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জনগণ মুখ ফিরিয়ে নেয়ার আগেই নির্বাচন দিন। তিনি বলেন, সংস্কারের মূলা ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। দেশকে একটা নিয়মের মধ্যে আনতে সবার আগে দরকার জাতীয় সংসদ নির্বাচন। বিকেলে নাটোরের খাজুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খাজুরা ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সহ অন্যরা। আপনারা যদি কোনোভাবে এই নির্বাচন নিয়ে কোনো তালবাহানা করেন, বাংলাদেশের মানুষ, এই দেশ ঠিকভাবে পরিচালিত হচ্ছে না। যখন কেউ ইনভেস্ট করে, কোনো শিল্পপতি চিন্তা করে, দেশে কোনো সরকার নাই, কোনো জনপ্রতিনিধি সরকার নাই, জবাবদিহিতা নাই, আজকে তারা ইনভেস্ট করছে না। তাই আমরা বলতে চাই, যত তাড়াতাড়ি পারেন এই সংস্কারের কথা বলে আর নির্বাচন পিছানোর চেষ্টা করেন না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগের কথা জানান তুলসি গ্যাবার্ড। বিশ্বব্যাপী ইসলামপন্থী সন্ত্রাসবাদের উপর নজর দিচ্ছে ট্রাম্প প্রশাসন, মন্তব্য। রাজধানীর নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষের ঈদ শপিং কেন্দ্র গুলিস্তান মোড়ে এখনও জমে ওঠেনি কেনাকাটা। বিক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর কেনাকাটা কম, তবে সময়ের সাথে সাথে বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ঈদ কেনাকাটায় এই মানুষগুলোর ভরসার জায়গা ফুটপাতের দোকানগুলো। আয় ও ব্যয়ে টানপোড়েনে থাকা মানুষগুলো বলছেন, ব্যয় বেড়েছে দ্বিগুণ, কিন্তু সে তুলনায় আয় বাড়েনি। এজন্য ঈদের কেনাকাটায় ফুটপাতই ভরসা। মধ্যবিত্ত মানুষদের জন্য এই জায়গাটাই উত্তম, কারণ এখানে আমরা অনেক জিনিস কম দামে, যেখানে সবই আছে, এখানে জুতা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট সবকিছু, মানে ঘুরে ঘুরে কেনাকাটা করা যায়। যে নিয়ে কিনবো, ব্যানিন অবস্থা তো তেমন বেশি ভালো না, কিন্তু এখন সামনে বোঝা যে কিরকম হয়, তখন কিনতে পারবো আর যে আল্লাহ রাখে আর কি। মার্কেটে রেট বেশি রেখে এখানে রেট কমে পাওয়া যায়, কেনাকাটা করা যায়। তবে রাজধানীর অন্যতম ফুটপাতের বিপণী কেন্দ্র গুলিস্তান মোড় ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র। এখনো জমে ওঠেনি এখানকার ঈদ কেনাকাটা। বেচা বিক্রি নিয়ে হতাশায় বিক্রেতারা। আমরা মাল বিক্রি 120-150 পিস প্রতিদিন কন্টিনিউ, এখন 50টা 60টা, আমাদের এই অবস্থা। আর আশেপাশে তার করুণ অবস্থা। ঈদের কেনাকাটা মানুষের এখনো শুরু করা নাই, ব্যবসার পরিস্থিতি একটু আগের চেয়ে অনেক খারাপ আছে। এখনো ফুটপাতে বেচা কিনি লাগেনি, লাগবো কয়েকদিন পরে, আশাবাদী আছি আমরা। মানে আমাদের অনেক যা অবস্থা, আগে এর চেয়ে ভালো বেচতাম, ইদানিং অনেক কমে গেছে ব্যবসা বাণিজ্য। অন্য বছরের তো এই বছর খুবই খারাপ আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে। আমরা মনে করেন টাকা পয়সা উঠে আইনা ব্যবসা বাণিজ্য দিচ্ছি, আমাদের মনে করেন এখন বেচা কিনি নাই বললেই চলে। আমরা কিভাবে চলবো বলেন? এই কাস্টমার একদম কম, বেচা কিনি কম আর কি, আর মানুষজন কম। ঈদ যত এগিয়ে আসবে ফুটপাতে বেচা বিক্রি বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।
চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা বাদী মোহাম্মদ শাহেদকে বৈষম্য বিরোধী মামলায় অজ্ঞাত আসামি করে জেল খাটানোর অভিযোগ করা হয়েছে। জামিনে বের হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার মামলার বাদী নূর মোহাম্মদ শাহেদ প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় একাধিকবার হামলা ও অপহরণের শিকার হয়েছেন তিনি। সবশেষে তাকে বৈষম্য বিরোধী মামলায় ফাঁসানো হয়। তিনি এই ঘটনায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও দেশে এখনো গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠ প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যেতে হবে মন্তব্য করে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান নজরুল ইসলাম খান। এক দফার দাবি ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। একটা অর্জন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। এই ব্যাপারে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃতীয়বারের মতো পেছালো বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 239 জন আসামির জামিন আদেশ। আগামী 10 এপ্রিল জামিন আদেশের পরবর্তী তারিখ ঠিক করেছেন আদালত। আইনজীবী জানিয়েছেন, জামিনের কাগজপত্র যাচাই বাছাই এখনো শেষ হয়নি। গত 13 মার্চ ওই মামলায় 239 জন সাবেক বিডিআর সদস্যের জামিন শুনানি হয়। জামিনের দরখাস্ত, সেখানে 150 জন আসামির হচ্ছে ডবল নাম, অতি সম্প্রতি মারা গেছে এরকম 10 জন আসামি নাম আছে, এবং একজন আসামির নাম আছে মৃত্যুদণ্ড প্রাপ্ত, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বেশ কিছু আসামির নাম এই আজকের দরখাস্তগুলির মধ্যে আছে। এবার নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। বৈশ্বিক গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফররত তুলসি গ্যাবার্ড সোমবার এনডিটিভি ওয়ার্ল্ডকে এ উদ্বেগের কথা জানান। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়েও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সারা বিশ্বে ইসলামপন্থী সন্ত্রাসবাদের ওপর নজর দিচ্ছে এবং একে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তুলসি গ্যাবার্ড। বিশেষ সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড আরও বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলা নিপীড়ন, হত্যা ও অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে চলচ্চিত্র আগন্তুক স্ট্রিমিং হচ্ছে। পূজা চেরি অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর, যেখানে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাসার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহিন সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। এবার জানাবো কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় রাজবাড়ীতে এবছর রসুনের আবাদ ও ফলন ভালো হয়েছে, তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় সে অনুযায়ী দাম পাচ্ছেন না কৃষক। এ নিয়ে দুশ্চিন্তায় তারা। এবার জানাবো প্রকৃতি সংবাদ। শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় চরম নব্য সংকটে বাঘাবাড়ি নৌবন্দর। বন্দরে ভিড়তে পারছে না পণ্যবাহী বড় জাহাজ। এতে লোকসানে ব্যবসায়ী ও ঘাট ইজারাদাররা, সেই সাথে জীবিকা সংকটে বন্দরের শ্রমিকরাও। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা আর অবহেলায় প্রতি বছর লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে নাব্য সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস বাঘাবাড়ি নৌবন্দর কর্তৃপক্ষের। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
2029 সালের মধ্যে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির মোট ঋণ ও অগ্রিম স্থিতির মধ্যে সিএমএসএমই খাতে 27% অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী 5 বছরের জন্য সিএমএসএমই অর্থায়ন সংক্রান্ত মাস্টার সার্কুলারের বিভিন্ন বিষয় তুলে ধরতে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের আয়োজনে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নতুন সার্কুলারে অপ্রাতিষ্ঠানিক বা প্রান্তিক উদ্যোক্তা নামে একটি নতুন শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে নারী মালিকানাধীন উদ্যোগের পাশাপাশি নারী পরিচালিত উদ্যোগও অন্তর্ভুক্ত করা হয়েছে। সব ধরনের সিএমএসএমই এর জন্য 5 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে মেয়াদী ঋণের মেয়াদ 5 বছর থেকে 7 বছর করা হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমির উদ্দিন সহ অন্যরা কথা বলেন। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলবে সিলেট এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণ মামলা। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল প্রত্যাহারের পর আপিল বিভাগের আদেশ। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলা 30 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল রাষ্ট্রপক্ষ প্রত্যাহার করে নিলে ওই আদেশ দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ। আইনজীবী জানিয়েছেন, বিচার বিলম্বিত করতে রাষ্ট্রপক্ষ ওই আবেদন করেছিল। 2020 সালের 25 সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে ধর্ষণ করা হয়। 2021 সালের 17 জানুয়ারি ভুক্তভোগীর স্বামীর করা মামলার অভিযোগ গঠন করেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। চাঞ্চল্যকর ও রোমহর্ষক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত জেলা মনিটরিং কমিটির সভায় মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়। মামলাটি স্থানান্তরে দৃশ্যমান পদক্ষেপ না দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ভুক্তভোগী তরুণীর স্বামী হাইকোর্টে রিট করেন। 2022 সালের 15 ডিসেম্বর মামলা 30 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করতে রায় দিয়েছিলেন হাইকোর্ট। প্রবাসীদের সমস্যা, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও নতুন শ্রমবাজার তৈরিতে 9 দফা প্রস্তাবনা দিয়েছেন নন রেসিডেন্সিয়াল বাংলাদেশ এনআরবি মুভমেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এনআরবিরা দেশে রেমিটেন্স পাঠিয়ে যাচ্ছে, কিন্তু বিনিময়ে তারা দেশ থেকে কিছুই পাচ্ছেন না। বলেন, বিগত বিভিন্ন সরকার প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। এ সময় তিনি বলেন, পৈতৃক সম্পত্তি নিয়ে নানা হয়রানি হতে হয় প্রতিনিয়ত। এসব সংকট থেকে মুক্তি পেতে একজন অভিজ্ঞ এনআরবিকে শ্রম মন্ত্রণালয় বা প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি। মেট্রো রেল পুলিশ সদস্যদের বিরুদ্ধে সহকর্মীদের মারধরের অভিযোগে সকালে কর্মবিরতি পালন শুরু করেন মেট্রো রেলের কর্মীরা। প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কর্মীরা দায়িত্ব পালন না করায় যাত্রীদের বিনামূল্যে মেট্রো রেলে ভ্রমণ করতে দেখা গেছে। সকালে স্টেশনে হাজির হলেও কাজ করছিলেন না ডিএমটিসিএল এর স্টাফরা। সকাল 9:45টায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে গিয়ে স্টাফদের সঙ্গে কথা বলেন। স্টেশনে কর্মরত সব কর্মীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন তিনি। পরে কাজে যোগ দেন কর্মীরা। প্রিয় দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের 8 বিভাগের 17 রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকায় সেহরির শেষ সময় 4:48, ইফতার 6:09। চট্টগ্রামে সেহরির শেষ সময় 4:43, ইফতার 6:04। রাজশাহীতে সেহরির শেষ সময় 4:55, ইফতার 6:16। খুলনায় সেহরির শেষ সময় 4:51, ইফতার 6:12। বরিশালে সেহরির শেষ সময় 4:49, ইফতার 6:10। সিলেটে সেহরির শেষ সময় 4:42, ইফতার 6:03। রংপুরে সেহরির শেষ সময় 4:54, ইফতার 6:15 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় 4:46 এবং ইফতার 6:11। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার করতে প্রধান উপদেষ্টার তাগিদ। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, মন্তব্য। OneEleven-এর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে বললেন তারেক রহমান। দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরুর অভিযোগ। প্রবাসীদের ভোটের বিষয়ে সহযোগিতা করতে ওআইসিভুক্ত দেশগুলোকে নির্বাচন কমিশনের অনুরোধ। পর্যবেক্ষক পাঠাতে বিভিন্ন দেশের আগ্রহ প্রকাশ।
সালমান এফ রহমানের বিরুদ্ধে করোনা টিকা ক্রয়ের নামে রাষ্ট্রের 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু। পরিবেশ ও স্থাপত্য নিয়ে গবেষণাধর্মী বই নেক্সট 50 কালেকটিভ ফিউচার্স এর মোড়ক উন্মোচন, গুরুত্বপূর্ণ দলিল বলেছেন সংশ্লিষ্টরা। এবং দেশের ফুটবলকে এশিয়ান পর্যায়ে ভালো একটি অবস্থানে নিতে চান হামজা চৌধুরী, মঙ্গলবার যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্যাম্পে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।